নমস্কার বন্ধুরা, আমি রূপম। তোমাদের সকলকে স্বাগত জানাই থ্রিলারপিডিয়া বাংলার আরও একটি ভৌতিক গল্পে। আজ তোমাদের জন্য অ্যালজারনন হেনরি ব্ল্যাকউডের লেখা গল্প উডস অব দ্য ডেড। তো বেশি কিছু না বলে চলো গল্পে যাওয়া যাক। যে ঘটনাটার কথা বলছি সেটা আজ থেকে বহু বছর আগের। সে সময়ে পেশার প্রয়োজনে ইংল্যান্ডের প্রান্তিক গ্রামগুলোতে হামেশাই ঘুরে বেড়াতে হতো আমাকে। তখন রাস্তাঘাটের অবস্থা এত ভালো ছিল না। এমন অনেক প্রত্যন্ত গ্রামে ঘুরে বেড়াতে হতো যেখানে একটা রাত থাকার মতো সামান্য একটা হোটেল জোগাড় করতেও কাল ঘাম ছুটে যেত আমার। মধ্যে মধ্যে আবার এমন কিছু গ্রামে কাজ পড়তো যেখানে একবার পা ফেললে আর অন্য কোথাও যেতেই ইচ্ছা করতো না। যে গ্রামের কথা বলছি তার নাম আজ আর এই গল্পে উল্লেখ করতে চাই না। মোট কথা, কোনো এক গ্রীষ্মের সকালে সেই জঙ্গলে ঘেরা প্রত্যন্ত গ্রামের দোতলা হোটেলে আমি সকালের ব্রেকফাস্ট সেরে নিচ্ছিলাম। হোটেলটার কথা আজও স্পষ্ট মনে আছে আমার। আর সেই লোকটার কথা না, প্রথম থেকে বলা যাক। হোটেলের সঙ্গে লাগোয়া রেস্তোরাঁটা খুব একটা বড় সড়ো নয়। বোঝাই যায় এখানে খুব বেশি লোকজন খেতে আসে না, ফলে জায়গাটা বাড়ানোর দরকারও হয়নি। আমি যে টেবিলে বসে খাচ্ছি তার ঠিক পাশেই একটা ছোট কাঁচের জানলা আছে। সেই জানলা দিয়ে এখন গ্রীষ্মের ফাঁকা মাঠ, জঙ্গল আর মানুষের ঘরবাড়ি হাতে আঁকা ছবির মতো দেখা যাচ্ছে। হোটেলের ঠিক বাইরেই একটা ছোট ফুলের বাগিচা করা আছে। সেখান থেকে প্রজাপতি উড়ে এসে মাঝে মাঝে বসছে জানলার উপর। সব মিলিয়ে খেতে খেতে বাইরে তাকালে গ্রাম্য দৃশ্যের সরলতায় ভারী হালকা হয়ে আসছে মনটা। আচমকা রেস্তোরাঁর দরজার দিক থেকে একটা আওয়াজ পেয়ে আমি ফিরে তাকিয়ে দেখলাম বেশ বয়স্ক এক ভদ্রলোক দরজা খুলে ভিতরে আসছেন। হাতে একটা ছোট কাগজ, গায়ে খয়েরি রঙের দীর্ঘদিনের না কাঁচা একটা কোট। সেদিকে গুরুত্ব না দিয়ে আবার খাবারে মন দিলাম। ভদ্রলোক কিন্তু এগিয়ে এসে আমার সামনের টেবিলেই বসে পড়লেন। তারপর হাতের কাগজটা টেবিলের উপর নামিয়ে রেখে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকলেন এক টানা। কোনো খাবার অর্ডার দেওয়ার খুব একটা তাড়া আছে বলে মনে হলো না। ঘোলাটে চোখে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতেই যেন এখানে এসে উপস্থিত হয়েছেন তিনি। এর মধ্যে হোটেলের মালিকের মেয়েটি একবার কাউন্টার ছেড়ে বাইরে এসে আমার আর কিছু লাগবে কি না জিজ্ঞেস করে গেল। খেয়াল করলাম আমার সামনের বয়স্ক ভদ্রলোককে জিজ্ঞেস করা তো দূরের কথা, তার দিকে একবার ফিরেও তাকালো না মেয়েটা। এই ব্যাপারটায় খুব একটা গুরুত্ব দিলাম না, কিন্তু একটা ব্যাপার ভেবে একটু খটকা লাগলো আমার। এই টেবিলটায় যেহেতু আমি বসেছি এবং অন্য টেবিল ফাঁকাও আছে, তাই লোকটার আমার টেবিলে এসে বসাটা মোটেই সহবত নয়। প্রথমে ভেবেছিলাম খেতে খেতে আমার সঙ্গে খোশ গল্প করার ইচ্ছেতেই আমার সামনে এসে বসেছেন তিনি, কিন্তু তাও তো নয়। এখনো একইভাবে জানলার দিকে শূন্য চোখে চেয়ে রয়েছেন। ভারী অদ্ভুত ব্যাপার তো। এতক্ষণে তাকে ভালো করে লক্ষ্য করলাম আমি। বয়সের ভারে কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়েছেন ভদ্রলোক। জামা কাপড়েও যেন সময়ের জং পড়েছে। মুখের চামড়া শুকনো আপেলের মতো বলিরেখায় ভরা। কোটের ভিতরে রং উঠে যাওয়া স্ট্রাইপড শার্ট দেখা যাচ্ছে। হাতে একটা সরু লাঠি। শরীরের মধ্যে একমাত্র শৌখিনতার ছাপ আছে মাথার চুলে। যত্ন করে আঁচড়ানো এক মাথা রূপলি চুল। মনে মনে ভাবলাম হয়তো লোকটা এই হোটেলের হর্তাকর্তা গোছের কেউ হবে। যখন খুশি যেখানে খুশি এসে বসে পড়তে পারে। আমি বাইরে মন দেওয়ার চেষ্টা করলাম। একটু দূরে কিছু
নাম না জানা ফুল গ্রীষ্মের খোলা হাওয়ায় মাথা দোলাচ্ছে। বোঝা যাচ্ছে মৃদু একটা হাওয়া দিচ্ছে বাইরে। জানলা থেকে কিছুটা দূরে খাওয়ার পরে ব্যবহার করার জন্য এক গামলা জল রাখা আছে। তার উপরে সকালের রোদ পড়ে চিকচিক করছে জলটা। সেদিকে তাকিয়ে লোকটার কথা ভুলেই গেছিলাম আমি। এমন সময় তার গলার আওয়াজ শুনে একটু চমকে উঠলাম। এদিকে আপনি নতুন, তাই না? কোনো সম্বোধনের বালাই নেই, তাও একটা মিহি আন্তরিকতা ছিল তার গলায়। নিজে থেকেই আমার ঠোঁটের কোণায় একটা হাসি চলে এলো। বললাম, আগে হ্যাঁ, আমি পায়ে হেঁটে এই গ্রাম থেকে ও গ্রামে চষে বেড়াই, এদিকটায় আগে আসিনি। আমি কিন্তু গোটা জীবনটাই প্রায় এখানে কাটিয়ে দিয়েছি। কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন লোকটা। আজ আবার অনেক দিন পর ফিরে এলাম। ও, মানে এখন আর এখানে থাকেন না? না, চলে গেছি বহুদিন আগে। কিন্তু লোকটার গলা বিষণ্ণ হয়ে এলো। মাঝে মাঝে ভারী আফসোস হয় জানেন, এত উজ্জ্বল রোদ, এত মিষ্টি ফুলের গন্ধে মাখা বাতাস, এখানকার ঘন সবুজ জঙ্গল, এসব অন্য কোথাও পেলাম না আর। আমি খেতে খেতে মাথা নাড়ালাম। সে তো বুঝতেই পারছি, জায়গাটাকে ঠিক যেন একটা রূপকথার বই থেকে তুলে এনে এখানে ফেলে দিয়েছে কেউ। হেসে থেকেই কেন জানি না খুব ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ঠোঁট চেপে একটু হেসে মাথা দোলালেন ভদ্রলোক। সত্যি কথা বলতে কি, এখানে একবার এলে আর ফিরে যেতে ইচ্ছে করে না আমার। বারবার ভাবি আসবো না, কিন্তু আসতে হয়। কাজটা আসলে এত দরকারি যে। কি কাজ বলুন তো? আমি চামচটা প্লেটের উপরে রেখে জিজ্ঞেস করি। একজনকে এখান থেকে নিয়ে যেতে হবে, সে যাওয়ার জন্য তৈরি নয়, তাও। কথাটা না শেষ করেই কাগজটা টেবিলের উপর থেকে তুলে নিলেন ভদ্রলোক। নতুন উদ্যমে বললেন, এক কাজ করুন, আপনি আজকের দিনটা এখানে কাটিয়ে যাবেন তো? তেমনই তো ইচ্ছা আছে। বেশ, তাহলে চলে আসুন না কাল ভোরের দিকে। ভদ্রলোকের গলায় আন্তরিকতাটা বেড়ে উঠেছে এবার। কোথায়? মৃতের জঙ্গলে। ভদ্রলোক যেন অনেক দূর থেকে কথা বলছেন। হাওয়ার সঙ্গে ভেসে এসেছে কথাটা আমার কানে। কিংবা জানলার ঠিক বাইরে যে উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে, তার চূড়া থেকে আমার উদ্দেশ্যে কিছু বলেছে কেউ। আমি প্রতিধ্বনিটুকু শুনতে পেয়েছি। মনে হলো এতক্ষণের উজ্জ্বল রোদ হঠাৎই মরে এসেছে। জানলার উপরে এতক্ষণে একটা হলুদ প্রজাপতি খেলা করছিল, এখন অন্য একটা প্রজাপতি উড়ে এসেছে তার জায়গায়। এর গায়ের রং ঘন কালো। আচমকা দরজা খোলার শব্দে আমার চমক ভাঙল। হোটেল মালিকের সেই মেয়েটা আবার এসে ঢুকেছে ঘরে। ভারী মিষ্টি দেখতে মেয়েটিকে। জটিলতাহীন লাবণ্যে ভরা মুখে একটা গ্রাম্য সৌন্দর্য খেলা করছে। অথচ এই মুহূর্তে কেন জানি না ভারী কুৎসিত মনে হলো তাকে আমার। চোখ দুটো কি নিষ্প্রভ। তার দিক থেকে চোখ ফিরিয়েই আমি অবাক হয়ে গেলাম। একটা মৃদু কম্পন আমার শরীরে চেপে ধরল। পড়ে যেতে যেতে কোনো রকমে নিজেকে সামলে নিলাম আমি। আমার সামনের চেয়ারটা মুহূর্তের মধ্যে খালি হয়ে গেছে। এখন তার উপরে দুপুরের রোদ এসে পড়েছে। খাঁ খাঁ করছে ফাঁকা চেয়ারটা। সেখানে কেউ নেই। ঠিক স্বপ্নের চরিত্রের মতো হারিয়ে গেছেন ভদ্রলোক। মেয়েটাকে লোকটার ব্যাপারে জিজ্ঞাসা করতে সে বলল, আমি নাকি সারাক্ষণ একাই বসেছিলাম, কোনো বৃদ্ধ লোককে এসে বসতে দেখেনি সে। আমার দিকে একবার সন্দেহের দৃষ্টি হেনে আবার ভিতরের দিকে পা বাড়িয়েছিল মেয়েটি। আমি তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এখানে মৃতের জঙ্গল কোথায় আছে? এক পলকের মধ্যে
মেয়েটার মুখে একটা আতঙ্কের ছাপ লাগলো। ফাঁকা চেয়ারটার দিকে আর চোখে একবার দেখে নিয়ে সে বলল, উনি এসেছিলেন? তার মানে কে কে এসেছিলেন? প্রতিবার গ্রামে কেউ মারা যাওয়ার আগে উনি আসেন। থমথমে গলায় কথাটা বলে হাতের প্লেটটা টেবিলের উপর রাখে মেয়েটি। গ্রামের মানুষ সাধারণত সহজ সরল, তাদের পেট থেকে কথা বের করতে বেশি বেগ পেতে হয় না। আমাকেও সেই মেয়েটির থেকে কথাগুলো বের করতে সেদিন খুব একটা কষ্ট করতে হয়নি। সে নিজে থেকেই গোটা ব্যাপারটা খুলে বলে আমায়। তার এলোমেলো বক্তব্য শুনে যেটুকু আমি বুঝেছিলাম তার সবটাই এখানে বলে রাখছি। যে হোটেলটায় বসে আমি খাওয়া দাওয়া করছিলাম সেখানে আগে একটা ফার্ম হাউস ছিল। ইয়েমেনের এক মাঝবয়সী ভদ্রলোক সেই ফার্ম দেখাশোনা করতেন। বছর 60 বয়স অবধি দারিদ্র্যের সঙ্গেই সংসার চালিয়েছিলেন তিনি। কিছু একটা দুর্ঘটনায় ভদ্রলোকের একটা ছেলে মারা যায়। তাতে করে বেশ কিছু টাকা লোকটির হাতে আসে। শেষ বয়সে হাতে টাকা এলে মানুষের আর ফুর্তি করার মতো তেমন কিছু থাকে না। ফার্মের দেখাশোনা না করলেও সংসার চলে যাবে তার। ফলে যা হয়, কাজকর্ম ছেড়ে গ্রামের এদিক ওদিক ঘুরতে শুরু করলেন তিনি। মারা যাওয়ার কয়েক মাস আগে কিছু খ্যাপাটে উদ্ভট কথাবার্তা বলতে শুরু করেছিলেন ভদ্রলোক। অনেকে বলতো সারা জীবন দরিদ্রের সঙ্গে লড়াই করে হঠাৎ বড়লোক হয়ে যাওয়ায় তার নাকি মাথা খারাপ হয়ে গেছে। তিনি নাকি এমন কিছু দেখতে পেতেন যা স্বাভাবিক লোকে দেখতে পায় না। মাঝে মাঝে অদ্ভুতুরে শব্দ আর ফিসফিস শুনতে পেতেন। যাই হোক, লোকে তাকে খুব একটা ঘাঁটাতো না। সন্ধ্যের পর থেকে তার বাড়ির আশেপাশে খুব একটা ঘেঁষত না কেউ। মোট কথা, একটা রহস্য আর গুজব ছড়িয়ে গেছিল তার নামের সঙ্গে। ফার্মের ঠিক পিছন থেকেই পাহাড়ের ঢালে একটা জঙ্গল শুরু হয়, উঁচু পাইন গাছের জঙ্গল। সেই জঙ্গলের একটা অংশের গাছপালা কিছু একটা কারণে কালো রং ধরে থাকত, সবুজ হতো না তারা। সেই অংশটাকে ভদ্রলোক মৃতের জঙ্গল বলতেন। তার একটা কারণও ছিল। গ্রামের কেউ মারা যাওয়ার ঠিক আগে তাকে গান গাইতে গাইতে ওই জঙ্গলের দিকে হেঁটে যেতে দেখতে পেতেন ভদ্রলোক। একবার সেই জঙ্গলে ঢুকলে তারা আর বেরিয়ে আসতো না। যাদের জঙ্গলে ঢুকতে দেখতেন তাদের নাম স্ত্রীর কাছে মাঝে মাঝে বলতেন তিনি। তার কাছ থেকে গ্রামের বাকিদের মুখেও রটে যেত সেই খবর। আশ্চর্যের কথা হলো, যাদের নাম উনি বলতেন তারা সত্যিই কিছুদিনের মধ্যে মারা যেত। মাঝে মাঝে হাতের ছোট লাঠিটা নিয়ে ওই মৃতের জঙ্গলে গিয়ে ঘুরে বেড়াতেন তিনি। স্ত্রীকে বলে যেতেন যে তার সমস্ত মৃত বন্ধুকে ওই জঙ্গলের ভিতরে হারিয়ে যেতে দেখেছেন, একদিন নিজেও হারিয়ে যাবেন। জঙ্গলটা ভারী ভালোবাসতেন ভদ্রলোক। একদিন তার স্ত্রী পিছন পিছন গিয়ে দেখেন জঙ্গলের যে জায়গাটায় সব থেকে ঘন, সেখানে একটা বড় পাইন গাছের নিচে দাঁড়িয়ে অদৃশ্য কারোর সাথে কথা বলছেন ভদ্রলোক। স্ত্রীকে সেখানে দেখতে পেয়ে খানিক ধমক দিয়ে বলেন, এভাবে আর কোনোদিন আমাকে বিরক্ত করতে এসো না। আমি কথা বলি ওদের সঙ্গে, ওরা আমাকে শেখায়, জানায়। মৃত্যুর আগে সব কিছু জানতেই হবে আমাকে। গ্রামের দিকে খবরটা দাবা নলের মতো ছড়িয়ে গেল। তারপর থেকেই জঙ্গলটার মৃতের জঙ্গল বলে বদনাম রটে গেল। যাই হোক, 60 বছরের জন্মদিনের দিন রাতে ভদ্রলোক স্ত্রীকে জড়িয়ে ধরে শান্ত গলায় বলেন, এবার মনে হয় তোমাকে ছেড়ে যেতে হবে আমাকে। মৃতের জঙ্গল আমাকে ডাকছে। তবে চিন্তা করো না, একদিন তুমিও সে পথে হেঁটেই চলে আসবে আমার কাছে। মহিলা তাকে যেতে দিতে চাননি, কিন্তু একরকম জোর করেই তার হাতের বাঁধন ছাড়িয়ে জ্যোৎস্না মাখা পথ দিয়ে হেঁটে শেষ দিতে দিতে সেই জঙ্গলে গিয়ে ঢোকেন ভদ্রলোক।
সেদিন রাতেই তার স্ত্রী ঘুম ভেঙে দেখেন বিছানায় নিস্পন্দন হয়ে শুয়ে আছেন তিনি, দুটো হাত দুদিকে ছড়ানো। এত অবধি গল্প আমি সেই মেয়েটির থেকে উদ্ধার করেছিলাম। গল্পটা শেষ করে সে বলেছিল, তবে আপনার আগেও বেশ কয়েকজন ঠিক ওই চেয়ারটাতেই বসে থাকতে দেখেছেন ওনাকে। উনি এসে বসে বাইরে চেয়ে থাকেন, মাঝে মাঝে কাঁদতেও দেখেছে কেউ কেউ। ওকে কেউ দেখে ভয় পায় না? কৌতূহল চোখে জিজ্ঞেস করলাম আমি। পায়, যে দেখে সেই পায়। আপনার সঙ্গে তো কথাও হয়েছে। হ্যাঁ, উনি বলেছিলেন কাউকে নিতে এসেছেন। নিতে এসেছেন? ভয়ে ভয়ে চোখ মুখ তোলে মেয়েটি। কাকে সেটা বলেননি, আমি জিজ্ঞেসও করিনি। আমার দিকে প্রায় 1 মিনিট একইভাবে তাকিয়ে টেবিল থেকে প্লেট তুলে নিয়ে ধীরে ধীরে সরে পড়ল মেয়েটা। মনে হলো আরও কিছু যেন আমাকে বলতে চেয়েছিল সে, কিন্তু শেষ মুহূর্তে না বলাই ভালো বলে এড়িয়ে গেছে। সে হোটেলেই রাতটা কাটাবো বলে ঠিক করলাম। দুপুরটা একটু ঘুমিয়ে নিয়ে বিকেল নাগাদ বেরিয়ে পড়লাম বাইরেটা একটু ঘুরে দেখতে। জানলা দিয়ে যতটা দেখা গেছিল জায়গাটা তার থেকে ঢের বেশি মনোরম। বিস্তৃত মাঠঘাটের উপর দিয়ে কিছুক্ষণ উদ্দেশ্যহীনের মতো ঘুরে বেড়ালাম। মাথার উপর গাঢ় নীল আকাশে সাদা মেঘের দল সঙ্গী হলো সারা বিকেল। বিকেল সন্ধ্যের দিকে গড়িয়ে যেতে একটু একটু করে মিলিয়ে এলো তারা। এলাকার কিছু লোকের কাছেও একই গল্প শুনলাম। বুঝলাম ব্যাপারটা একটা আরবান লিজেন্ডের রূপ নিয়েছে। কৌতূহলটা কয়েক ধাপ বেড়ে উঠল আমার। ফেরার সময় হোটেলের পিছনের দিকে হাঁটতে গিয়েই জঙ্গলটা চোখে পড়ল। মৃতের জঙ্গল। সত্যি দূর থেকে দেখলে মনে হয় জঙ্গলের একটা বিশেষ অংশ যেন পুড়ে গেছিল কোনো কালে। সেখানকার গাছগুলোতে স্পষ্ট কালো কালো ছোপ। ঘন কালো সেই রঙের ফাঁক দিয়ে দৃষ্টি আর এগোয় না। সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই হোটেলে ঢুকে এলাম। সেদিন রাতে দূরে চার্চের ঘন্টায় 12টা বাজতেই হোটেলের দরজা খুলে বেরিয়ে এলাম আমি। হোটেলের ঠিক পিছন দিকে একটা ছোট ধান ক্ষেত আছে। সেই ক্ষেত যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হচ্ছে জঙ্গল। জঙ্গলের ভিতরে প্রায় 8 কিলোমিটার হাঁটলে মৃতের জঙ্গলের কাছাকাছি পৌঁছানো যায়। যদিও অ্যাডভেঞ্চারের নেশা ততক্ষণে আমার মাথায় উঠেছে, তাও সেই অন্ধকারে ডুবে থাকা ধান ক্ষেত আর গভীর জঙ্গলের দিকে তাকিয়ে মনের ভিতর একটা আশঙ্কা উঁকি দিতে লাগলো বারবার। ধান ক্ষেত বেয়ে ক্রমশ সেই জঙ্গলের দিকে এগোতে লাগলাম আমি। চারপাশ আশ্চর্য রকম নিস্তব্ধ হয়ে আছে। ঝিঁঝির ডাক আর জঙ্গল থেকে ভেসে আসা মৃদু হাওয়ার সনসন শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। একটা জমাট নৈশব্দ ক্রমশ গ্রাস করছিল আমাকে। যতবার পায়ে পাথর লেগে হোঁচট খেলাম মনে হলো সেই পাথরের গড়িয়ে যাওয়ার আওয়াজ বুঝি নিচের গোটা গ্রাম জুড়ে শোনা যাচ্ছে। উঠতে উঠতে বারবার সেই বয়স্ক ভদ্রলোকের কথা মনে পড়ে যাচ্ছিল। সত্যিই কি কিছু দেখতে পেতেন উনি? নিশ্চয়ই এই জঙ্গলেরই আশেপাশে কোথাও এসে দাঁড়াতেন এক সময়। এক দৃষ্টে চেয়ে থাকতেন কোনো একটা গাছের দিকে, কথা বলতেন অদৃশ্য কারোর সঙ্গে। সে কি এখনো জঙ্গলের ভিতরেই আছে? কথাগুলো ভেবে বুকের ভিতরটা ছমছম করে উঠতে লাগলো আমার। আচমকা থমকে দাঁড়িয়ে পড়লাম আমি। এবার জঙ্গল শুরু হতে চলেছে। প্রান্তরেখার গাছগুলো একেবারে আমার পায়ের সামনে। বিরাট মহিরুহের সার তারা ভরা আকাশের বুক ছুঁতে অগ্রসর হয়েছে। তাদের পাতা আর ডালপালার ফাঁকে সরসর করে হাওয়ার আওয়াজ শোনা যাচ্ছে, যেন ফিসফিস করে কথা বলতে চাইছে কেউ। সারা বছরই জঙ্গলের গাছের পাতায় এমন ফিসফিসানি শোনা যায়, হয়তো কেউ খেয়াল করে না। কিছুক্ষণের জন্য সেখানে দাঁড়িয়ে ইতস্তত করলাম আমি। গাছের বাকল আর মাটির গন্ধ এসে
মোহগ্রস্ত করে ফেলতে লাগলো। মনে হলো ভিতর থেকে হাত ছানি দিয়ে কেউ যেন ডেকে চলেছে আমাকে। 7-5 না ভেবে জঙ্গলের ভিতরে পা বাড়ালাম। সঙ্গে সঙ্গে সেই গাঢ় অন্ধকারের ভিতর থেকে কিছু একটা এসে যেন চেপে ধরলো আমার হাতটা। আমি ঘুরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়েই কিছুই দেখতে পেলাম না। সামান্য চাঁদের আলো এসে পৌঁছচ্ছে না জঙ্গলের ভিতরে। সেই হাতের টান আমাকে টেনে নিয়ে চলল জঙ্গলের ভিতরের দিকে, আরও গভীরে, আরও ঘন অন্ধকারের দিকে। আমাদের দুপাশের গাছের সার দ্রুত গতিতে সরে যেতে লাগলো পিছনের দিকে, যেন একটা বিরাট সৈন্যদল সার বেঁধে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ সেইভাবে চলার পর খানিকটা ফাঁকা জায়গায় এসে উপস্থিত হলাম আমরা। এখানে গাছের সার কিছুটা পাতলা হয়ে এসেছে, বরঞ্চ আমাদের মাথার উপর যেন ঝুঁকে পড়েছে তারা। ভোর হয়ে আসছে, পাশ থেকে সেই চেনা কণ্ঠস্বরটা শুনতে পেলাম। অনেকটা গাছের পাতার সেই অস্পষ্ট আওয়াজটার মতোই সেটা। মৃতের জঙ্গলের একেবারে মাঝখানে এসে দাঁড়িয়েছি আমরা। একটা মাঝারি শ্যাওলায় ঢেকে যাওয়া পাথরের উপর বসে পড়লাম আমি। মনে হলো পূবের দূর প্রান্ত থেকে একটা হালকা আলোর আভাস একটু একটু করে ফুটে উঠেছে। বাতাস জেগে উঠেছে ধীরে ধীরে। প্রথম সূর্যের রেখা দুটো গাছের ফাঁক দিয়ে এসে আমার পায়ের কাছে একটা আলোর বৃত্ত তৈরি করলো। এবার এসো আমার সঙ্গে। আমার সঙ্গীর চেনা গলা আবার শুনতে পেলাম। এখানে সময়ের অস্তিত্ব নেই, চলো তোমাকে দেখাই কাকে নিতে এসেছি আমি। সেই হাতের টানে এগিয়ে চললাম সামনে দিয়ে। মনে হতে লাগলো দ্রুত কেটে যাচ্ছে সময়টা। সূর্যটা কয়েক সেকেন্ডের মধ্যেই দিগন্ত রেখা ছেড়ে জ্বলে উঠল মাথার উপরে। গাছের ছায়া খেলা করতে লাগলো আমাদের পায়ের কাছে। জঙ্গল আবার ঘন হতে শুরু করেছে। শুধু মাঝে মাঝে মাথার উপর দিয়ে এক বিন্দু রোদ এসে আমাদের মুখে আলপনা এঁকেই মিলিয়ে যাচ্ছে। ভালো করে সামনে তাকিয়ে অবাক হয়ে গেলাম। সেই ধান ক্ষেতটাকে আবার দেখতে পাচ্ছি, কিন্তু অন্ধকারে ডুবে নেই আর সেটা। ঝকঝকে সূর্যের আলো এখন খেলা করছে তার উপরে, অথচ মাত্র কয়েক মিনিট আগেই তার অন্ধকার বুকের উপর দিয়ে হেঁটে এসেছি। হতবম্বের মতো দাঁড়িয়ে রইলাম আমি। হঠাৎ মনে হলো মাঠের এক প্রান্ত থেকে একটা ঘোড়ার গাড়ি এক দিক থেকে আরেক দিক পার হচ্ছে। গ্যারেজের ছাউনির বাইরে একজন বসে চালাচ্ছে গাড়িটা, ভিতরে অন্য কেউ বসে। ঘোড়া দুটোর পায়ের তালের সঙ্গে সঙ্গে নড়ে উঠছে গোটা গাড়িটা। চলতে চলতে মাঠের ঠিক মাঝামাঝি এসে সেটা থেমে গেল। গাড়ির চালক নিচে নেমে এসে গ্যারেজের দরজা খুলতে ভিতরে যিনি বসেছিলেন তিনি নেমে এলেন। তার সমস্ত শরীর কালো কাপড়ে ঢাকা, মাথা থেকে পা অবধি কিছুই দেখা যায় না। আমি স্তম্ভিত হয়ে দেখতে লাগলাম সেই দৃশ্য। চালককে কিছু একটা বলতে চালক মাথা দোলালো, তারপর আঙুল তুলে জঙ্গলের অন্যদিকের প্রান্তটা দেখিয়ে দিল। কাপড়ে ঢাকা সেই মানুষটা কিন্তু সেদিকে গেল না, উল্টে দ্রুত পা চালিয়ে আমরা যে জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে আছি সেদিকেই আসতে লাগলো সে, একেবারে আমাদের সোজাসুজি। জঙ্গলের ভিতরের অন্ধকারে আমরা দাঁড়িয়ে আছি বলে আমাদের এখনো দেখতে পাচ্ছে না সে। মানুষটাকে উল্টো দিকে হেঁটে আসতে দেখে চালক তাকে একবার বাধা দিল, কিন্তু তাতে আমল দিল না কাপড়ে ঢাকা মানুষটা। সে আগের মতোই ছন্দবদ্ধ পায়ে হাঁটতে হাঁটতে এগিয়ে আসতে লাগলো মৃতের জঙ্গলের দিকে। একেই তবে নিয়ে যেতে এসেছেন ভদ্রলোক, কিন্তু হেঁটে আসা মানুষটার মুখ এখনো দেখতে পাচ্ছি না আমি।
মুখের সামনেটায় যেন অনেকটা ছায়া ভিড় করেছে তার। এখন সে আমাদের থেকে মিটার খানেক দূরে, আর কয়েক পা এগোলেই জঙ্গলের ভিতরে প্রবেশ করবে সে। ঠিক এই সময় তার মুখের সামনে থেকে অন্ধকার সরে গেল। বিস্ময়ের একটা ধাক্কায় বেশ কিছুটা পিছিয়ে এলাম আমি। এ কাকে দেখছি? তবে কি? উত্তেজনার মাঝে অনুভব করতে পারলাম আমার কবজির কাছে হাতের টান আর নেই। সেটা বুঝতে পেরেই পিছন দিকে দৌড় দিলাম আমি। ছুটতে লাগলাম বন বনানির প্রান্তরেখা দিয়ে। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে লক্ষ্য করলাম আমার চারদিকের জঙ্গল একটু একটু করে ঢেকে যাচ্ছে ঘন অন্ধকারে। কানের দুপাশ দিয়ে উন্মাদ হাওয়ার ব্যস্ত ছোটাছুটি আমার বুকের নিঃশ্বাস বন্ধ করে দিল। একটু আগে যা দেখেছি সব ভুলে সেই নারকীয় জঙ্গলের বুক চিরে দৌড়াতে লাগলাম আমি। সেদিন হোটেলে ফিরে নিজের ঘরে পৌঁছে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম ভাঙতে আর সেখানে থাকিনি আমি। এর প্রায় 1 বছর পরে আবার একবার কর্মসূত্রে সেই গ্রামে যেতে হয়েছিল আমাকে। খানিকটা অতীতের স্মৃতি রোমন্থন করতেই হয়তো গিয়ে উঠেছিলাম সেই একই হোটেলে। তবে এবার আর সেখানে রাত কাটানোর ইচ্ছে ছিল না আমার। সকালের জলখাবারটা সেখানে সেরেই বিদায় নেওয়ার প্ল্যান ছিল। তবে হোটেল মালিকের সেই মেয়েটিকে কিন্তু আর দেখতে পাইনি সেদিন। খেয়ে দিয়ে টাকা মেটাতে গিয়ে ম্যানেজারের টেবিলে গিয়ে তাকে জিজ্ঞেস করছিলাম, আপনার মেয়েটিকে তো দেখছি না, আর বিয়ে টিয়ে হয়ে গেল নাকি? টাকা গুনতে গুনতে মাথা নেড়েছিল লোকটা। না বাবু, বিয়ে হওয়ারই কথা ছিল তার, কিন্তু তার আগেই ওই ধান খেতে কাজ করতে করতে এমন সানস্ট্রোক হলো যে আপনি চলে যাওয়ার দিন কয়েকের মধ্যেই মেয়ে আমার আর বেঁচে নেই বাবু। টাকাটা হাতে নিলাম আমি। মনে পড়ে গেল জঙ্গলে সেদিন সেই কাপড়ে ঢাকা মূর্তির মুখ থেকে অন্ধকার সরে যেতে সেই মেয়েটির মুখটাই দেখেছিলাম আমি। একটা অচেনা শীষ দিতে দিতে এগিয়ে আসছিল সে আমার সঙ্গীর দিকে। শেষ হলো আজকের কাহিনী, এলগারনান হেনরি ব্ল্যাকউডের লেখা উডস অব দ্য ডেড। আশা করছি তোমাদের সকলেরই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে এই ধরনের ভিডিওগুলো সব থেকে প্রথমে পাওয়ার জন্য। আর আমাদের চ্যানেলের আগের গল্পগুলো যদি আপনারা শুনতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখাচ্ছে সেখানে ক্লিক করে দেখতে পারেন, অথবা আমাদের চ্যানেলে গিয়ে শুনে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ভালো থাকবেন।